ঠিক আছে, ওকে শুরু করা যায়। কী বলেছে না N2H4 না N2, এর ক্ষেত্রে এন সিঙ্গেল বন্ড বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটি? তাহলে এই কোশ্চেনের মধ্যে কি কোশ্চেন চেয়েছে? বন্ধের সঠিক ক্রম। তার মানে আমাকে জানতে হবে যে বন্ধের যে দৈর্ঘ্যের যে সঠিক ক্রমটা কম না বেশি কোন কোন মলিকুলের ক্ষেত্রে, এটা কোথা থেকে জানবো? না আমরা জানি মলিকুল স্ট্রাকচার ড্রয়িং করলে ওখান থেকে কয়েকটা মলিকুলের সিঙ্গেল বন্ডও দেখা দিতে পারে, ডবল বন্ডও দেখা দিতে পারে, ট্রিপল বন্ডও দেখা দিতে পারে, যেটা বেঙ্গলিতে ত্রিবন্ধন বলছে। এবারে তোমাদের মাথায় আসতে পারে যে সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, তাহলে এই তিনটা টাইপস অফ বন্ডের মধ্যে নিশ্চয়ই বন্ড অর্ডারটা ভ্যালু আলাদা। কি বন্ড অর্ডার মানে বন্ধন ক্রম, বন্ধন ক্রম ডিফারেন্ট। তাহলে বন্ধন ক্রমটা যে ডিফারেন্ট, বন্ধন ক্রমটা কি না সেটা মাথায় আছে। দেখো এ আর বি এর মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে, যে আকর্ষণ বলে প্রভাবী, সেটা আমরা ফার্স্টেই বলে দিয়েছি সেটা কেমিক্যাল বন্ডিং, পড়ে এসেছি এটা কেমিক্যাল বন্ডিং। ওকে, এবার ওই বন্ধন দ্বয়ের যে ইলেকট্রন জোড়গুলি কতটা নিজেদের মধ্যে জোটবদ্ধ অবস্থায় থাকার চেষ্টা করছে, সেটাই হচ্ছে বন্ধন ক্রম। তার মানে কি বোঝাচ্ছে না ওই বন্ধনটা কতটা শক্তিশালী প্রকৃতির হয়, এটা এখান থেকে বোঝা যায় যে বন্ধন ক্রমের মানটা কিভাবে পরিবর্তিত হবে। যত শক্তিশালী হবে তত কী হবে, বন্ধন ক্রম বাড়বে। অ্যাকচুয়ালি বন্ধন ক্রম হচ্ছে বন্ড ট্রেন্ডের উপর ডিপেন্ড করছে। শর্ট কথা, বন্ড ট্রেন্ডের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার বন্ড ট্রেন্ড যত বাড়বে, যত শক্তিশালী হবে, তত বন্ড লেন্থ কী হবে, কমবে। তাহলে দেখো বন্ড অর্ডার আমরা কোথা থেকে ক্যালকুলেট করব, কিভাবে করব না মলিকুলার অণুর আকার জানলে, অণু যদি আমরা আকার জানি বা মলিকুলার স্ট্রাকচার যদি জানি, তাহলে আমরা বন্ধন ক্রম বের করতে পারবো। ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? এবার আসছি প্রত্যেকটা মলিকুলার স্ট্রাকচার, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো N2, H4, N2O। দেখো এই নাইট্রোজেনের তো স্ট্রাকচারটা তোমরা ক্লাস 9-10 পড়েছো, জানো অবশ্যই। N ট্রিপল বন্ড আর এখানে 5টা ভ্যালেন্সিলের ইলেকট্রন, একটা লোন পেয়ার হিসেবে থাকবে। নাইট্রোজেনের 5টা ভ্যালেন্সিলের ইলেকট্রন না, যোজ্যতা কক্ষে তো 5টি ইলেকট্রন থাকে, তাহলে 1 2 3 4 5। ওকে, তো এবার দেখো এর ক্ষেত্রে কীরকম স্ট্রাকচার হচ্ছে, এন সিঙ্গেল বন্ড, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে এই। N2 এর ক্ষেত্রে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, N2 এর ক্ষেত্রে বিভিন্ন রকমের স্ট্রাকচার দেখায়। তো স্টেপ বাই করছি। দেখো N ট্রিপল বন্ড NO, ওকে, আর এখানে লোন পেয়ার থাকলো। এবার দেখো এই স্ট্রাকচারটাকে আরেকটা ফর্মে করতে পারি। ক্লিয়ার? স্ট্রাকচার ফর্মে কি হতে পারে,
ক্লিয়ার? কিভাবে হলো দেখো, 2 নম্বর স্ট্রাকচারে তাহলে কিভাবে ডবল বন্ড ফর্ম করলো দেখো, ও মাইনাস যদি এন ডবল বন্ড ও যদি ফর্ম করে, তাহলে এই এন দুটো এনের মধ্যে যে একটা বন্ড করবে খুলবে, তাহলে সেখান থেকে স্ট্রাকচারটা এটা এলো। এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে কোন স্ট্রাকচারটা মোস্ট স্টেবল হবে, মানে বেশি সুস্থির অবস্থায় থাকার চেষ্টা করবে। এবার বলো, এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের মধ্যে কি ডিফারেন্স, কি ডিফারেন্স মলিকুলার স্ট্রাকচারের? তাহলে আমার এন প্লাস আর এই এন প্লাসের সেম সেম ওয়েতে আছে। এবার দেখো নেগেটিভ চার্জের ডিফারেন্স, কি ডিফারেন্স না অ্যাটম বা পরমাণু। দেখো নাইট্রোজেনের উপরে যে নেগেটিভ চার্জটা উপস্থিত আর অক্সিজেন পরমাণুর উপরে নেগেটিভ চার্জ উপস্থিত, তার মানে ডিফারেন্স হচ্ছে কোনটা না পরমাণু। এবার বলো আমাকে যে অক্সিজেনের তড়িৎনাত্মকতা বেশি না নাইট্রোজেনের তড়িৎনাত্মকতা বেশি? অবশ্যই অক্সিজেনের বেশি, অবশ্যই অক্সিজেনের বেশি। তাহলে দেখো এই অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জটা, তার মানে বোঝাই যাচ্ছে, বুঝতেই পারছো যে মোর ফেভারেবল। অক্সিজেনের উপরে যে নেগেটিভ চার্জটা সেটা মোস্ট ফেভারেবল অ্যাজ কম্পেয়ার টু নাইট্রোজেন। কেন না কারণ ইলেকট্রোনেগেটিভিটি হাই, মানে তড়িৎনাত্মকতার মানটা হচ্ছে কার বেশি? অক্সিজেনের বেশি। সেই জন্য ও এর উপর যে নেগেটিভ চার্জটা ইজ মোর ফেভারেবল, মানে সহজলভ্য অ্যাজ কম্পেয়ার টু নাইট্রোজেন উপরের যে নেগেটিভ চার্জ। তার মানে বলতেই পারি যেটা হচ্ছে এটাই হচ্ছে আমার মোস্ট স্টেবল। এটাকে আমরা বেঙ্গলিতে বলছি বেশি সুস্থির। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারটা মোস্ট স্টেবল। এবার দেখো, তাহলে বোঝা গেল N2 এর মধ্যে কোন স্ট্রাকচারটা মোস্ট স্টেবল। ক্লিয়ার? এবার আছি বন্ড অর্ডার। দেখো যদি আমরা এটাকে 1 নাম্বার কনসিডার করি আর এটাকে 2 নাম্বার কনসিডার করি আর এটাকে আমরা 3 নাম্বার কনসিডার করলাম। এবার দেখো এটার মধ্যে কি বন্ড আছে? ট্রিপল বন্ড আছে। তার মানে দেখো বন্ড অর্ডার কত হবে না, আমরা একটা ফর্মুলা জানি 1 প্লাস পাই বাই সিগমা। কটা পাই আছে? দুটো পাই আছে, একটি সিগমা আছে। তার মানে 1 প্লাস 2 বাই, এখান থেকে 3 পেয়ে গেলাম। কার ক্ষেত্রে না ইনটু পরমাণুর ক্ষেত্রে, সরি অণুর ক্ষেত্রে, ওকে, ইনটু মলিকুলের ক্ষেত্রে। এবার দেখো N2H এর 4 এর মধ্যে একটি সিঙ্গেল বন্ড আছে, কোনো পাই বন্ড নেই। পাই বন্ড হচ্ছে 0 আর সিগমা বন্ড কটা? একটি। কার মধ্যে? এন এর মধ্যে। এন এর মধ্যে সিগমা বন্ড কটা? একটি, পাই বন্ড 0। তার মানে দেখো ফর্মুলাটা দেখো 1 প্লাস পাই বাই সিগমা, ঠিক আছে? তাহলে 1 প্লাস 0 বাই 1 আসবে। ক্লিয়ার? 1 আসবে। এবার দেখো নেক্সট যেটা আসছে N2 ও মলিকুলের ক্ষেত্রে। এখানে একটু আগে কি বললাম যে এই ট্রিপল বন্ডটাই হচ্ছে মোস্ট স্টেবল। তাহলে এখানেও তো বন্ড অর্ডার 3 হবে। তাহলে আমার N2 এর ক্ষেত্রেও 3, আবার N2 এর ক্ষেত্রেও 3, নাইট্রোজেন মলিকুলের ক্ষেত্রেও 3 আর N2 মলিকুলের ক্ষেত্রে বন্ড অর্ডার 3। তাহলে কীভাবে ক্যালকুলেট করব? দুটোই তো সেম, তাহলে বন্ড অর্ডার বন্ড লেন্থও সেম হবে, কিন্তু তা হয় না। কেন হয় না? তার কারণ N2 মলিকুলের ক্ষেত্রে কি না কিছুটা
ডবল বন ক্যারেক্টার মানে দ্বিবন্ধন যে চরিত্র কিছুটা আকার ধারণ করে। দেখো এই মলিকুলটা 2 নম্বর স্ট্রাকচারটা, সেই জন্য আমরা যেটা বাস্তবে দেখি বন অর্ডারটা কিছুটা 3-এর থেকে কম হয়, বন অর্ডারের ভ্যালুটা কিছুটা 3-এর থেকে কম হয়। বোঝা গেল? তার মানে দেখো ওভারঅল যে বন অর্ডার আমরা যদি অর্ডার সাজাই, তার মানে কোনটা সব থেকে বেশি? 1-এর বেশি ইনটু মলিকুলের ক্ষেত্রে। তারপরে হচ্ছে কোন মলিকুলের ক্ষেত্রে বেশি? না ইনটু ও মলিকুলের ক্ষেত্রে, তারপরে ইনটু H4। তাহলে এইটা ওভারঅল হচ্ছে বন অর্ডার। তাহলে বন অর্ডার যত বেশি হবে তার মানে বন্ডিং যে ট্রেন বন তত বেশি শক্তিশালী হবে, ক্লিয়ার? আর যত বেশি শক্তিশালী হবে তার কি হবে? বন লেন্থটা কি হবে, মানে বন্ধন দৈর্ঘ্য কি হবে? কমবে। তার মানে দেখো ওভারঅল যে ভিউটা আমরা কি বলতে পারি যে বন লেন্থের যে অর্ডার বা বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম তা কি হবে? 2 greater than 3 greater than 1। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এখানে শেষ করলাম।